শুরু হয় নতুন অধ্যায়। ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধান ও বিএনপি একমত হলে ওই দিনই খালেদা জিয়াকে মুক্তি দেয় এবং কয়দিনের মধ্যে বিএনপির নেতা আমির খসরু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোপনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করে এবং কিছু গোপন চুক্তি করে। ফলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জামাত ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুহূর্তের মধ্যে তৈরি হয় বিএনপির যোজন যোজন দূরত্ব। হঠাৎ করেই ক্ষমতা পাওয়ার স্বপ্নে বিভোর বিএনপি ভারতের ইশারায় হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে পরিবর্তনের বাধা দেয়। ফলে সেনাপ্রধান হয় শক্তিশালী। সেই সুযোগে সেনাপ্রধান ৬২৬ জন আওয়ামী লীগের নেতাদেরকে সেনানিবাসে আশ্রয় দেয়, পালিয়ে যেতে সাহায্য করে এবং গ্রেফতার হওয়ার পরও জামিনে মুক্তি দিয়ে বিদেশে যেতে সাহায্য করে ৫০০-র অধিক জন আওয়ামী লীগ নেতাকে। এদিকে সংস্কার ইচ্ছুক ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নিয়েই যেন অকার্যকর সরকার। প্রায় সকল দপ্তরেই সেনাপ্রধানে সরাসরি নিয়ন্ত্রণ নেয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা এবং নিহত ছাত্রদের ক্ষতিপূরণের সকল প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করলেও ডক্টর ইউনূস তাদেরকে কোনো সাহায্যই করতে পারেনি। ডক্টর ইউনূস অত্যন্ত সংযমী এবং কৌশলে সরকারের কাজ চালিয়ে নিতে চেষ্টা করছে। এদিকে বিএনপি ইচ্ছা করেই কোনো কারণ ছাড়াই ছাত্রদলকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দমনের চেষ্টা করছে, যাতে ভারত খুশি হয়। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারের নীরবতায় বিএনপি ইতিমধ্যে চাঁদাবাজের দল হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে। ভারতীয় গোয়েন্দাদের রিপোর্টে উঠে এসেছে, আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তবে বিএনপির জয়লাভের কোনো সুযোগই নেই। তাই সেনাপ্রধান ওয়াকার বিএনপি ও ভারত এখন ক্ষণে ক্ষণে রূপ বদল করছে। কখনো ধমক দিচ্ছে, কখনো বা নিজেকেই রাষ্ট্রের প্রধান ভাবছে। ওইদিকে ভারত হাসিনার দল আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং বিএনপি তার কোনো বিরোধিতা করছে না। বিএনপি যদি ভারতের ফাঁদে পা না দিত তবে জামাত ও সকল দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে পারত এবং দেশ ও জাতির প্রকৃত মুক্তি হতো এবং দেশে শক্তিশালী হতো